এই তো তোমার আলোকধনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। নমস্কার। আলোকধেনু বেলুর আয়োজিত অনলাইন শ্রুতিনাটক উৎসবের ষষ্ঠ দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী চন্দন মজুমদার মহাশয়। আলোকধেনু বেলুরের বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অসাধারণ উদ্যোগের জন্য। আমি জেনেছি যে 17ই মে থেকে 3রা জুন এই স্প্যানে 18টি শ্রুতিনাটক পরিবেশিত হবে। আসলে শ্রুতিনাটক এই বিষয়টি আমাদের কাছে সত্যিই খুব আদরের শিল্প, ভালোবাসার শিল্প, এবং বহু বছর ধরে শ্রুতিনাটক জনগণের মধ্যে খুব সমাদৃত হয়েছে। কিন্তু এই লকডাউনের সময়ে আমরা না যেতে পারছি বাংলা একাডেমি মঞ্চে বা কোনো মঞ্চেও আমরা যেতে পারছি না। কিন্তু আমরা সকলেই চাই যে এই শিল্পটি বেঁচে থাকুক, মানুষের মনে থাকুক, এবং আমরা সকলেই আমাদের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে চাইছি। ঠিক সেই সময়ে যখন নানাজন নানাভাবে সোশ্যাল মিডিয়াতে নানা কিছু শিল্প নিবেদন করছেন সকলের জন্য, তখন এরকম একটি উদ্যোগ আমার কাছে খুবই ভালো লাগার উদ্যোগ। আরেকটি বিষয় যে আমি জেনেছি যে 18টি নাটকই আমার প্রিয় বন্ধু ধনঞ্জয় ঘোষালের নাটক। ধনঞ্জয় ঘোষালের নাটক সবসময়ই খুব ব্যতিক্রমী ভাবনার, ব্যতিক্রমী বিষয়ের, এবং খুব প্রাসঙ্গিক এবং খুব শৈল্পিক। যখনই আমরা ধনঞ্জয়ের নাটক বিভিন্ন মঞ্চে করেছি খুব আনন্দ পেয়েছি, শ্রোতারাও খুব আনন্দ পেয়েছেন। সেই সময়ে ধনঞ্জয়ের নাটক পরিবেশিত হবে, এত কটি নাটক পরিবেশিত হবে, আমারই বন্ধু বান্ধব, দাদা, ভাই বোনেরা, ভাইয়েরা সকলে পরিবেশন করবেন। সেটা খুব খুশির খবর, এবং আমি আশা করছি যে এই উদ্যোগটি দারুণভাবে সফল হবে। তাই এই মুহূর্তে আমার একজন প্রিয় দাদার লেখা কয়েকটি পংক্তি আমি উচ্চারণ করতে চাই। চলো মৃত্তিকা পথে হেঁটে যাই, মানুষের মাঝে পা ফেলে, আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। আমরা সকলে এগিয়ে আসি। ধন্যবাদ সকলকে, আমার শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের নিবেদনে আছে জীবনের যৌতুক। পরিবেশন করছেন শ্রুতিনন্দন পুরুলিয়ার বন্ধুরা। তাদের এই সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত। তাই তাদের দলের উদ্দেশ্যে একটি সম্মাননাপত্র বিনম্র চিত্তে প্রদান করা হলো। মরণোত্তর অঙ্গদান হল এক মহৎ কাজ। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। জীবনের প্রয়োজনে জীবন বাঁচাতে মৃত্যুর পর অঙ্গদান মানবিকতার পরিচয়। অন্যদিকে পণ প্রথা এক সামাজিক ব্যাধি। 21 শতকের ডিজিটাল ভারতেও অমানবিক এই প্রথা বিলীন হয়ে যায়নি। যৌতুক বিরোধী কড়া আইন থাকা সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না এই ঘৃণ্য প্রথা। আমরা সামাজিক সচেতনতা সম্পন্ন মানুষ, চেষ্টা করলেই পারি মৃত্যুর পরে অঙ্গদানের অঙ্গীকার করতে এবং বিবাহের যৌতুককে সামাজিক যৌতুক অর্থাৎ জীবনের যৌতুকে পরিণত করতে। এই জীবন দর্শনে ঋদ্ধ হয়ে আমাদের আজকের শ্রুতি নাটক জীবনের যৌতুক। রচনা ধনঞ্জয় ঘোষাল, সামগ্রিক পরিকল্পনা ও প্রয়োগ স্বপ্না রায়, পরিবেশনায় শ্রুতিনন্দন। অংশগ্রহণে বিতান, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়,
বিলু স্বপ্না রায়, আবহ সৌমেন কুমার রায়। শুরু করছি শ্রুতি নাটক জীবনের যৌতুক। এই শুনছো? বিলু, এই বিলু, আরে চিরুনিটা কোথায় রেখেছো? কতবার বলেছি যে চিরুনি আলাদা করো, তা না। চিরুনির জন্য চিৎকার করে বাড়ি মাথায় করার কোনো মানে হয়? এই তো এখানেই রয়েছে, একটু নড়িয়ে সরিয়ে দেখলেই তো হয়। হয় তা তো জানি, কিন্তু ঠিক জিনিস ঠিক জায়গাতে। জ্ঞান দিও না, মাথার চুল যত উঠছে তত তোমার চিরুনি প্রীতি বাড়ছে। কগাছা আছে যে? আমার নেই, আর তোমার চুলে কালো, তাও কালো হলে বুঝতাম। এখন ওই জংধরা লোহার মতো খয়েরি চুল। এই, এরকম বলবে না বলছি। আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো। তা আজ বাদে কাল মেয়ের বিয়ে হবে, এখনো ধরে রেখেছি তাই। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে তোমার খুকি হওয়ার সব লজ্জায়। লজ্জার কি আছে শুনি? ওই যে তোমার ভাবি জামাইয়ের মাসি, আমায় দেখে তো চোখ নামাতেই পারলো না। 50-এও আমি। পাকা কথায় দিদির মামা এসে শেষ পর্যন্ত হাজির হয়নি এই বাঁচুয়া। যা মুখ পাতলা ছেলে তোমার ভাই, একেবারে কেচড়ে পাকা, মানে যাকে বলে। তা ভাই তো একাই সামলাতে বলেছে। খাট বিছানা দান সামগ্রীর দায়িত্ব একাই টেনে দেবে কথা দিয়েছে। হ্যাঁ তা দিয়েছে, কিন্তু বিয়ের সময় আর ওকে আমি পুরুষদের কাছে ঘেঁচতে দেবো না। দেবে না? না, একদম দেবো না। আরে মামা না থাকলে ভাগ্নি উদ্ধার হয়। হয়, খুব হয়। তোমার বিয়ের সময় মনে নেই? তোমার ভাইটা গলায় একটা ক্যামেরা ঝুলিয়ে খালি পুরুতকে বলে যাচ্ছিল, শটে মারো ঠাকুর মশাই, শটে মারো। কি না, উনার দিদির শরীর খারাপ। তবু তো ওর একটা দিদির প্রতি দরদ ছিল। বলি তোমার কি মায়া দয়া ছিল না? সারাদিন উপোস করে। তা বলে পুরুতকে বলবে শটে মারো? আর এই কারণে আমার সবকিছু শটে মারতে মারতে জীবনটাই চলে গেল। আমার ভাই না হয় এচড়ে পাকা, আর তোমার ভাই হচ্ছে বেড়ে ওস্তাদ। কি বললে? বেড়ে ওস্তাদ। দিদির পাকা কথার সময় উপযাচক হয়ে খালি বলে যাচ্ছে, দেনা পাওনা নিয়ে আপনারা ভাববেন না। আচ্ছা, বিয়েটা তোমার মেয়ের হচ্ছে না ওর মেয়ের বলো তো? কেন আমার মেয়ে? তা ওরা তো দেনা পাওনা নিয়ে মাথা ঘামানো কিসের? দাদার কি টাকার গাছ দেখেছে? নাড়া দিলেই কল করে মাটিতে পড়বে। বাবা, বেশ বেশ তো ওকে তরপাচ্ছ। আর ওর অসুবিধার জন্যে তুমি, হ্যাঁ তুমি আমার ঠাকুর পুকুরে ফ্ল্যাটটা কিনিয়েছো কিনা। একমাত্র দেওর ভাড়া বাড়িতে বা বেশে 5 জনের সঙ্গে থাকতে পারবে না, ওর জন্য একটা ফ্ল্যাট কিনে দাও না গো। সেটা করে ভুলই করেছি। আমার সঙ্গে সব বিষয়ে ফিসফিস করে, আর দেনা পাওনার বেলায় কেন আগ বাড়িয়ে বলতে গেল? বেশ আমার ঘাট হয়েছে, বুঝতে পারছি মেয়ের বিয়ের দিন যত এগিয়ে আসছে তোমার মাথা। তা মেয়ের বিয়ে বলে কথা, নেহাত ভদ্র বাড়িতে মেয়েটা যাচ্ছে, 1 পয়সা তো দূরের কথা। খাট বিছানা আলমারি সোনা দানা কিছুই ডিমান্ড করেনি। এত সাদাসাদি করেও কিচ্ছু গোছানো গেল না। আরে দরাদরি করেনি বলেই তো তোমার দেওর দেনা পাওনা নিয়ে। তা দরজার সামনে পাত্রপক্ষ বেরোনোর সময় কি বলেছে জানো? না, জানি না তো। তা জানবে কেন? মাথা আমার গরম হয়ে গেল। সে তো এমনিতেই তোমার মাথা দেখেছি, জলের গেলাস বসানো দেখেই বুঝেছিলাম। তা হ্যাঁ গো, কি বলেছে তোমার গুণধর ভাইপো? বলেছে যে কিছুই যদি না নিতে চান তাহলে দাদা একটা গাড়িও দিতে পারে। মানে 4 চাকা, বুঝেছো? যে কেমন বাঁশ নেওয়া বলে। আহা, সে নয়ও বলেই ফেলেছে। আসলে ভাইটিটাকে
কোলে পিঠে করে মানুষ করেছি তো। গাড়ি একটা নয়, ভেবে দেখা যেতেই পারে। সেটা নয়, ও নিজেই। তোমাকে বলি হারিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমারই মতো মিনমিন করে কথা বলার কি আছে? ছেলের বাবা রেলে কাজ করে, তা তুমিও তো ব্যাংকের ম্যানেজার, বলি কম কিসে যে হাত ঘষে ঘষে তোমাকে বিনয়ের অবতার হতে হবে? এটা ভদ্রতা দিলু, এটাই হলো ভদ্রতা। মেয়ের বাবা রাজা বাদশা হলেও হাত জোর করে কথা বলাটাই রেওয়াজ। এটিকে তো বলতে পারো। যাক, সারা দুপুর পড়ে পড়ে ঘুমিয়েছো। এখন যাও, লন্ড্রিতে গিয়ে আমার শাড়ি জামাগুলো ইস্ত্রি করে আনো। আর হ্যাঁ, ফেরার পথে একটু চিকেন আনবে, বোনলেস, বুঝলে? তোমার শালা আসছে একটু পরে। এই সর্বনাশ করেছে। এসেই বলবে জামাইবাবু শটে মারো। তোমাদের ভাই বোনের এই যে শটে মারার অভ্যেস। বাঙাল ঘরের বউ পেয়েছিল বলে উতরে গেলে। ঘটি ঘরের বউ হলে আগেই দেওয়ারকে আলাদা করে বিদেয় করতো। থাক থাক, খুব হয়েছে। তোমার বাবা এই ঘটি ঘরের জামাই পেয়েছিল বলে পড়তে গেছে। শোনো, আমার বাবাও দেনা পাওনায় কোনো খামতি রাখেনি। তাই এই যে চিরুনিটা খুঁজছো, ওটাও বিয়ের সময় আমার বাবাই দিয়েছিল, সেটাই এখনো চালাচ্ছ। ওই কারণেই মাথার চুলগুলো সব আমার চলে গেল। কি স্পেশাল মাল দিয়েছিল যে এত আঁচড়েও একটা দাঁত ফেলতে পারিনি চিরুনিটার। তাহলে বোঝো, ওটা ওটা হিমাচল প্রদেশ থেকে বাবা আনিয়েছিল। হিমাচল প্রদেশ থেকে নাকি ফ্রি পেয়েছিলে ওই বেনারসি কেনার সঙ্গে? বলি নেমন্তন্ন লিস্টটা করেছো? হ্যাঁ, এই করবো। এই হচ্ছে তোমার মুরদ। কি করেছে তোমার ব্যাংকের ম্যানেজার করেছে ভগবানই জানে। কথায় কথায় খালি ভুলে গেছি আর ভুলে গেছি। শোনো শোনো, বলে তোমার মুখ ঝামটা এবার একটু কন্ট্রোল করো। জামাই আসছে বলে কথা, একটু নরম সরম হও। এমন সব সময় খাই খাই করছো যে। আমাদের মন পরিষ্কার, তাই যা বলার চেঁচিয়ে বলি। তোমার মতো গুজগুজে নই। তাই এই কারণে তোমার মা আমায় পছন্দ করতেন, আর তোমার ভাইটাও আমায়। বাহ বাহ বাহ, ওটাকে পটিয়ে দল ভারী করে এখন আমায় খুঁজছো। হ্যাঁ যাকে, শোনো, আজই ফিরে এসে নেমন্তন্ন লিস্ট নিয়ে। তা তা হ্যাঁ গো, কথায় কথায় সেদিন তো জানতে ভুলেই গিয়েছিলাম। বলি জামাই ঘটি না বাঙাল? ঘটি। আরে দেখছো না, দেনা পাওনা যখন নেই তখন নিশ্চয়ই ঘটি। ঘন্টা খোঁজ নিয়ে দেখো গে, হয় যশোর নয় খুলনা। আসলে আসলে জানো দিলু, সত্যি সত্যি আমাদের ভাগ্যটা ভালো। একটা ভালো পরিবারে মেয়েটার গতি হলো, কি বলো? কি ভাগ্যিস মিলি প্রেম করেনি, এটাই রক্ষে। না হলে কেড়েছে এসে যুক্ত। ছেলে আর ছেলের বাবা, ছোট্ট সংসার, নিজেদের বাড়ি। বাবা এখনো রেলে, ছেলে এর মধ্যে টিসিএস এর ম্যানেজার। নেশা ভাব নেই, সুন্দর মুখ, আর মুখ দেখেই মানুষ চেনা যায়। জানো জানো, আমার যখন ছেলে প্রমাণ করতে এলো, তখন তখন চোখ দুটো দেখে কেমন মায়া হলো আমার। মা নেই তো ছেলেটা। মেয়েদের বের হয়ে যাবে মনে করতেই আমার চোখে দুফোঁটা জল বেরোতেই ও মুছে দিলেন। আমি আমি কেমন ওর মাথায় হাত রাখলাম, আর ও যেন খুব আন্তরিক ভাবে আমার স্নেহটা অনুভব করলো। আমি আমি বেশ বুঝতে পারছি কেন কেন তোমার কথায় কথায় মাথা গরম হচ্ছে। আসলে আসলে মেয়ের বিয়ে হলে ওর নিজের সংসারে ওকে। ছেলের বাবা তো কম কথা বলেন যে ভালোভাবে কিছু আলোচনাই হলো না। আচ্ছা আচ্ছা, তুমিই বলো, খালি হাতে মেয়েকে পাঠানো যায়? তা ভদ্রলোকের সেই এক কিছুই নাকি নেবেন না, উনি হচ্ছেন। সে নয়, আমরা আমাদের মতো করে। অবশ্য অবশ্য আমাদের মেয়েও হীরের টুকরো, কি বলো? অধ্যাপনা করে, তবে
এইখানে তুমি জিতে গেলে বিতান। মেয়েটা মেয়েটা তোমার মতোই সুন্দর, ভদ্র এবং আন্তরিক। আমার মতো মুখরা হয়নি, তাই না? তুমি তো আমায় জিতিয়ে দিয়েছো। তবে তবে এবারে তোমার ভাইকে মন্ত্র পড়ার সময় শটে মারো বলে আর আমি জিততে দিচ্ছি না। মন্ত্র পড়ার সময় বলবে শটে মারো, আর আর গাড়িতে উঠেই বলবে টেনে মারো। আমি জানি বিতান, আমার থেকেও তোমার কষ্ট আরো বেশি হচ্ছে। তুমি তুমি বুঝতে দিচ্ছ না। এত চাপা স্বভাবের তুমি। কি করবে বলো? এটাই নিয়ম, মানতে হবে বিলু, মানতে হয়। বিয়ের পর মেয়ে অন্যের বাড়ি চলে যাবে। ও হ্যাঁ, তা কন্যাযাত্রীর লিস্টটাও করো। এবারে একটু নিজের খেয়ালে থাকো। আর শোনো, কন্যাযাত্রীতে তোমার অফিসের ওই মিসেস সেন, মিসেস রায়। দেখো, আজ তোমাকে বসিয়ে রেখেই লিস্ট কমপ্লিট করবো। তোমার তোমার বাবার কথা আমার আজ খুব মনে পড়ছে, জানো বিতান। বিয়ের সময় আমাদের তেমন কোনো সামর্থ্য ছিল না। আমার বাবা একটা সামান্য মাইনের চাকরি করতেন। জন্মের পরই একটা চিকিৎসার জন্য অনেকটা টাকা খরচ হয়েছিল। দেনা পাওনার সময় তোমার বাবা আমায় সেই যে মা বলে ডাকলেন, আমি আর এত অন্য রকমের মানুষ উনি আমার বাবাকে বুঝতেই দিলেন না। যেন একসঙ্গে মেয়ের বিয়েও দিচ্ছেন, আবার ওনার ছেলের বিয়েও। সত্যি কিছুই তো তোমরা নাওনি বিতান। ওইসব কথা এখন থাক। এই শোনো, একটু কাজ করো তো, একটু চা করো। আর হ্যাঁ, তুমি বরং মিলিকেই বলো একদিনও হবু জামাইয়ের সঙ্গে দেখা করে কি নেবে না নেবে কথা বলে নি। এটাই হবে সবচেয়ে ভালো উপায়। তাছাড়া আমি দেখো তো, আরে মনে হয় ভাই এলো। যাচ্ছি। দাঁড়াও, দেখছি। কি গো, কে এলো? আরে আরে কে এলো বলতে তো, শুনছো? চিঠি কুরিয়ারে এলো। চিঠি? কার আবার? ফ্রম বীরেশ ব্যানার্জি। বীরেশ ব্যানার্জি? মানে মানে ছেলে বাবা? মানে কোনো খারাপ খবর নাকি? এই এত ভালো ভালো কথা বলে গেলেন, অথচ না, মানে বিরু, এই এই আজকের দিনে টেলিফোন ছেড়ে চিঠি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। খোলো। আচ্ছা, না আমাকে দাও, আমি খুলি। যদি কোনো খারাপ খবর থাকে, তা খারাপ হলে আমার হাতেই হোক। খারাপ খবর, কিন্তু বিরু, ওনারা যে ফাইনাল করে গেলেন। তুমি দাও বিধান, আমি খুলি, দাও। না, আমি খুলবো। খারাপ যদি হয় সেটা আমার হাতেই। মাননীয় বিতান বাবু, চিঠিতে অত্যন্ত মার্জনা সহকারে একটি কথা জানাই যে কি গো করছো কেন? বলবে তো? বলবো মানে আরে কি হলো বিতান? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? এই না, তুমি পড়ো। না, আমি করবো না। তুমি বলো। কি বিতান, তোমার চোখে জল? আনন্দে আমার চোখ ভিজে এলো বিরু।
মানে 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 ছেলের বাবা লিখেছেন যে দেনা পাওনা গ্রহণে আমরা অক্ষম, যদি গাড়ি দিতেই হয় তবে বিয়ের নয়, সমাজের যৌতুক হিসেবে একটা অ্যাম্বুলেন্স ভাবতে পারে, সমাজের কাজে লাগবে। এছাড়া এছাড়া আমরা কিছুই দিতে অপারগ। কি বলছো গো? সত্যি সত্যি বিলু, ওদের এই বিয়েতে এটা আমরা দিতেই পারি। সমাজের কাজে ওরা ক্লাবে রেখে দেবে, এটা এ এক অভিনব ভাবনা। হ্যাঁ হ্যাঁ গো, মানে মানে আমরা তো এটা দিতেই পারি, কিন্তু কিন্তু এই অ্যাম্বুলেন্স দেওয়া নিয়ে আমার যদি হাসি তামাশা হয়। আরে মারো বলে কে কি বললো? এই ভাবনা যদি সবাই ভাবতে পারতো বিলু। আর হ্যাঁ শোনো, আমরা অ্যাম্বুলেন্স দিলে উনি নিজের খরচাতেই ড্রাইভার আর বাকিটা আজীবন বহন করবেন জানিয়েছেন। বেশ বেশ, চলো তবে তবে লিখে দাও যে আমরাও এক পায়ে খাড়া। আচ্ছা আচ্ছা বিলু, আমরা কি পারি না ওদের বিয়ে সামনে রেখে নতুন কোনো অঙ্গীকার করতে? মানে আমরাও সমাজের দিকে তাকিয়ে কোন সামাজিক যৌতুক দিতে। সামাজিক যৌতুক? হ্যাঁ, সামাজিক যৌতুক। সেটা কেমন? মানে ধরো, আমরা কি ভাবতে পারি না যে আমরা আমাদের কোনো অঙ্গ মৃত্যুর পরে কাউকে দিয়ে যেতে? কি গো, চুপ করে আছো যে? পারবে না? পারবো পারবো বিতা, পারবো, পারতেই হবে। অত্যন্ত ভালো আইডিয়া। কিন্তু কিন্তু তুমি আমায় আজ হারিয়ে দিয়ে জিতে গেলে বিতান। জিতে গেলে মানে? মানে মানে যে কথাটা কোনোদিনই হয়তো তুমি জানতে পারতে না, আজ আজ সেটা বলতেই হবে বিতান। বলো বলো বিলু, বলো, কি এমন কথা যে? আমি আমিও আমিও যে জন্মের সময় অন্ধ হয়ে গিয়েছিলাম, অন্যের চোখ নিয়ে পৃথিবীর আলো দেখে আমি একটিমাত্র অন্যায় আমার বাবা করেছিলেন। বিয়ের পর গোপন করেছিলেন। আমি আমি জন্মাবার পরই অন্ধ হয়ে যাই। আরে কাঁদছো কেন? ওঠো। না গো না, তুমি কোনোদিন হারবে না, তোমায় আমি কোনোদিন হারতে দেব না। আর তোমার বাবা কোনো কথাই গোপন করে, একমাত্র আমাকেই জানিয়েছিলেন বিয়ের কথা হওয়ার প্রথম দিনে। শুধু গোপন রাখতে বলেছিলেন, উনিও কাউকে জানাবেন না কথা দিয়েছিলেন, এমনকি তোমাকেও না। মানে মানে তুমি তুমি জানতে? হ্যাঁ, জানতাম। অবশ্য আমার বাড়িতে এই বিষয়টি কেউ এখন জানে না। আর জেনেও জেনেও তুমি আমায় বিয়ে করেছো? তোমার তোমার ভয় করেনি? ভয়? ভয় কিসের দিল? তোমার তোমার মনে হয়নি যে আর আর এত বছরেও তুমি এটা আমায় না বলে রয়েছো বিতান? বিতান, তুমি কি মানুষ নাকি তুমি ঈশ্বর? বিতান, আমায় তুমি ক্ষমা করো বিতান, আমায় তুমি ক্ষমা করো। এটাই জীবন দিল। ওঠো ওঠো বলছি, ওঠো ওঠো। চলো চলো, অনেক কাজ বাকি। আরে মেয়ের বিয়ে বলে কথা।
আর ঈশ্বর, ঈশ্বর আমি নই, যিনি তোমায় চক্ষু দান করেছিলেন, যার চোখ দিয়ে তুমি আজ বিশ্ব জগৎ দেখছো, তিনি তিনি তো ঈশ্বর। আজ আজ কনফিউজ করে বড় ভালো লাগছে বিতান। আজ আমায় একটু একটু একা থাকতে দাও বিতান, একটু একা, অন্ধকারের মতো একটু একা, জন্মদিনের মতো একা। সত্যি সত্যি বিতান, তুমি এসব জেনে আমায় গ্রহণ করেছ। মানুষ এত ভালো হয় বিতান? তুমি এত মহৎ, এত সুন্দর, তুমি এত সুন্দর। নমস্কার। আমাদের সঙ্গে থাকার জন্য সকল শ্রোতৃবন্ধুকে জানাই অজস্র ধন্যবাদ। আবার আমাদের দেখা হচ্ছে বন্ধুরা কাল ঠিক বিকেল 3টে।